7 বছর পর বিএনপির বর্ধিত সভা, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বেগম জিয়া। 15 বছর ধরে শেখ হাসিনার নির্দেশে চলছে গুম-খুন, বললেন মির্জা ফখরুল। দেশের জন্য আত্মত্যাগে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলবে যৌথ অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজানের আগ মুহূর্তেও বাজারে কাটেনি ভোজ্য তেলের সংকট, অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। বেড়েছে ইফতারি পণ্যের বেচাকেনা, বাড়তি ছোলার দাম। এবং অবশেষে 600 ফিলিস্তিনি বন্দীকে ছাড়ল ইসরায়েল। 4 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। তেল আবিবের হুমকিতে পশ্চিম তীরের শরণার্থী শিবির ছাড়ছেন বাসিন্দারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, দেশ ছেড়ে পালানোর পর হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার জন্য দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত গড়ে ওঠা জাতীয় ঐক্য করার জন্য এই পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা আজ আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানায়। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। 1975 সালের 7ই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধানে 5ম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন, 1991 সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা, এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার। এছাড়াও বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি, রাষ্ট্র ও সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার। প্রিয় সহকর্মীবৃন্দ, আরো বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারব। তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয়। বাংলাদেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত 1.5 দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল।
টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল। অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান। জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া 2017 সালে ভিশন 2030 দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় 2022 সালে বিএনপি 27 দফা কর্মসূচি, পরবর্তীতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় 31 দফা কর্মসূচি। এই 31 দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ। প্রিয় সহকর্মীবৃন্দ, রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 31টি হলেও, দফা 31টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি, এবং সেটি হল একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ। ঠিক তেমনি এর উদ্দেশ্য একটি, সেটি হল রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। এটি নিশ্চিত করা না গেলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, নিরাপত্তা, সমৃদ্ধি কোনোটি টেকসই হবে না। রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের কোনোই বিকল্প নেই। রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন, এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি আজ এবং আগামী দিনের রাজনীতিতে বিএনপির এই 31 দফা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ। তবে এই 31 দফাই শেষ কথা নয়। সময়ের প্রয়োজনে রাষ্ট্র, সরকার, রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই 31 দফাতেও সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে। এমনকি বিএনপির 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে
সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। গণহত্যাকারী মাফিয়া প্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত বেশ অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ। সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এবার আমি সারা দেশে বিএনপির নেতাকর্মী, বিশেষ করে এই বর্ধিত সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। দীর্ঘদিন থেকে আমি আপনাদের কাছে শারীরিকভাবে দূরে থাকলেও যোগাযোগ এবং কর্ম পরিকল্পনার মাধ্যমে আমি কখনোই আপনাদের কাছ থেকে দূরত্ব অনুভব করিনি। আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন প্রায় প্রত্যেকের সঙ্গেই আমার অন্তত কম বেশি কথা হয়েছে, কথা হয়। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। দেশের জন্য আত্মত্যাগে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে সেনাবাহিনী প্রধান এই আহ্বান জানান। এ সময় তিনি আধুনিক যুব প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। ১৯তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, সেনাবাহিনীর সদস্যদের পেশাদার ও সুদক্ষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর তিনি। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর মিরপুর, দারুসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি জানান, বিভিন্ন পয়েন্টে ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে দায়িত্বে অবহেলা করায় গুলশান থানার একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। তাদের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা অবনতি করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরাসরি যাচ্ছি সেখানে। যার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1.25 লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। দেশ আজ এক সংকটময় সময়ে অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন জনগণকে সম্পৃক্ত করে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি। আপনাদের মাধ্যমে ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে। রমজান দরজায় কড়া নাড়লেও এখনও বাজারে ভোজ্য তেলের সংকট কাটেনি বলে জানাচ্ছে ক্রেতা বিক্রেতারা। এদিকে রমজানকে সামনে রেখে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। অধিকাংশ ক্রেতাই কিনছেন ইফতার পণ্য। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় মুদি বাজারে কয়েক গুণ ভিড় বেড়েছে ক্রেতাদের। চাহিদা বেড়েছে ছোলা বুট, চিনি ও শরবত আইটেমের। 3 থেকে 4 দিনের ব্যবধানে কিছুটা বেড়েছে ছোলার দাম, তবে এখনও কাটেনি ভোজ্য তেলের সংকট। পাশাপাশি অধিকাংশ ক্রেতারাই অভিযোগ করছেন অতিরিক্ত দামের। বিক্রেতারা দায়ী করছেন ডিলারদের, যদিও ডিলাররা বলছেন প্রত্যাশা অনুযায়ী এখনও বাড়েনি তেলের সরবরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। আনুষ্ঠানিকতার ম্যাচে কিছুক্ষণ পর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার লক্ষ্য শান্তদের। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারেই ছন্নছাড়া পারফরমেন্স বাংলাদেশের। বোলাররা মোটামুটি ভালো করলেও ছন্দে নেই ব্যাটসম্যানরা। এর মাঝেই সিনিয়রদের সঙ্গে কোচের দ্বন্দ্বের গুঞ্জন উঠেছে, যদিও বিষয়টি নিয়ে কথা বলেনি কোনো পক্ষ। অন্যদিকে লম্বা সময় পর ঘরের মাঠে আইসিসি ইভেন্ট ফিরলেও প্রথম 2 ম্যাচ হেরে পাকিস্তানও ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।